আচরণে আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। একজন ইতিবাচক ব্যক্তি সব সময় ইতিবাচক ব্যক্তিদেরই আকর্ষণ করে এবং তারা পরস্পরের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ইতিবাচক ব্যক্তিত্বের সূচনা হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে। আপনি কি আপনাকে বিশ্বাস করেন? নিজের উপর কতটুকু আস্থা ও নির্ভরতা আছে আপনার? যদি আস্থা থাকে, নিজের উপর নির্ভরতা থাকে, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আপনার ব্যক্তিত্বে আস্থার প্রভাব পরিলক্ষিত হলেই অন্যরা আপনার উপর নির্ভর করতে শুরু করবে। আপনি আনুকূল্য পাবেন, তাদের নির্ভরতা আপনাকে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি থেকে অনেকগুলা লেবু এনেছিল। এত লেবু কিন্তু খেয়ে শেষ করা সম্ভব না। ফ্রিজে রাখলেও কিছুদিন পরে কিন্তু শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে ভাবলাম লেবুগুলা থেকে রস বের করে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে। লেবুর রস বের করার জন্য আমি সব সময় এই বাটিটা ব্যবহার করি। এটা দিয়ে আমি যেভাবে রসটা বের করেছি, এভাবে রস বের করলে কিন্তু খুব সহজে একসঙ্গে অনেকগুলা লেবু থেকে রস বের করা সম্ভব হয়। একদম ঝামেলা হয় না, আর অল্প সময়েই কিন্তু হয়ে যায়। তো রসটা বের করার পরে আমি ছেঁকে নিয়েছি। এরপরে আমি যতটুকু রস হয়েছিল তার থেকে অর্ধেকের একটু কম পানি মিশিয়ে নিয়েছি। গতকাল আমি বেশ অনেকগুলা লেবু থেকে রস বের করে এভাবে আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলা কিন্তু বরফ হয়ে গিয়েছে। এখন এগুলাকে আমি একটা বক্সে করে রেখে দিব। এগুলাকে বক্সে করে রেখে এখন যে রসটুকুন বের করেছি, এটুকু আমি আবারও আইস ট্রের মধ্যে ঢেলে তারপর ডিপ ফ্রিজে রেখে বরফ জমাতে দিব। আর এগুলা যখন সুন্দর মতো আইস কিউব হয়ে যাবে, তখন কিন্তু একইভাবে আমি বক্সে করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে কাজে লাগানো যাবে। গরমের মধ্যে আমি লেবুর শরবতটা খুব বেশি বানাই, কারণ বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে তখন ওরা কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তো বাসায় আসার পর ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস লেবুর শরবত পেলে অনেক খুশি হয়। এখন কিন্তু লেবুর দাম অনেক কম, তো আপনারা চাইলে আমার মতো এভাবে লেবু সংরক্ষণ করে রাখতে পারেন। কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কিছু সময় পর পর থেমে থেমে বৃষ্টি নামছে। যখন একটু জোরে বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু আমার বারান্দায় এসে পড়ছে। আর বারান্দায় যে গাছগুলা রাখা আছে সেখান থেকে মাটি পড়ে এরকম বারান্দাটা কাদামাটি হয়ে যাচ্ছে। গতকাল মোছা হয় নাই, কারণ সারা দিনই একটু পর পর বৃষ্টি হয়েছিল। আজ ভাবলাম মুছে ফেলি, আজও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে এভাবে দেখতেও ভালো লাগছে না। তাই ভাবলাম যা হয় হবে, মুছি, তারপরে যদি আবারও এরকম হয়, না হয় আবারও মুছে ফেলবো। বেলকনিতে একটা শতরঞ্জি দেওয়া ছিল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সেটা তুলে রেখেছি। আর একটা কাঠের টি টেবিল ছিল, সেটাও সরিয়ে রেখেছি, কারণ বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছিল। বেলকনিটা পরিষ্কার করার পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর বেলকনিটা পরিষ্কার করতে যাওয়ার আগেই আমি কিন্তু পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছিলাম। ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম, ফার্নিচারগুলোকেও সুন্দর করে মুছে নিয়েছিলাম। এরপরেই আমি বেলকনিতে গিয়েছিলাম। বৃষ্টির কারণে আজ কিন্তু সাউদার ফাতেমাকে স্কুলে দিতে পারি নাই, তবে মাইমুনা স্কুলে গিয়েছে, কারণ ওর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আর সাউদা ফাতেমার পরীক্ষা 7 তারিখ থেকে শুরু হবে। তো সবাই আমার 3 প্রিন্সেসের জন্য দোয়া করবেন। মাইমুনার প্রথম পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পুরো বাসাটাকে গুছিয়ে নেওয়ার পর আমি চলে আসছি কিচেনে। রান্না শুরু করার আগে কিছু জিনিস আমি রিফিল করে নিব। কৌটাগুলা খালি হবার পরে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে মুছে নিয়েছিলাম, এরপরে রিফিল করে নিচ্ছি। অল্প একটু থাকলেও আমি কিন্তু সেটার মধ্যে আবার নতুন করে রিফিল করি না, পুরোটা শেষ করে পরিষ্কার করে তারপরে রিফিল করি। এটা আমি সব সময় করে থাকি। এই মাসে এখনো মাসের বাজার করা হয় নাই, যেহেতু হুটহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে তাই আর যাওয়া হয়নি। এগুলা গত মাসেই কিনে রেখেছিলাম।
এই সাবুটা এর আগে আমি কখনো কিনি নাই। এর থেকে বেশি সাদা যে সাবুটা সেটা নাকি বানানো হয়, আর এটা নাকি অরিজিনাল সাবু, আর এটা খেতেও নাকি অনেক মজা। জানি না কোনটা আসল আর কোনটা নকল, তবে যেখান থেকে নিয়েছি ওনাদের কথার উপরে বিশ্বাস রেখেই নিয়েছি। দেখা যাক, খেয়ে দেখি, যদি এটা ভালো হয় তাহলে পরবর্তীতে এটাই কেনা হবে। রান্না শুরু করার আগে এখন আমি কুটাকাটি গুলা করে নিচ্ছি। মাইমুনা যখন বাসায় থাকে, স্কুল ছুটি থাকে, তখন কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে, আমি এর আগেও বলেছি। তো বাসায় থাকলে আমার একটু কষ্ট কম হয়, আর ও যখন স্কুলে যায় তখন কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ একা হাতে সব কিছু সামলে নিতে হয়। তো বলতে পারেন এক কথায় একদম সারাটা দিন দৌড়ের উপর দিয়ে যায়। তার উপরে আবার বাচ্চাদের পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। পটলগুলা আমি খোসা সহ একটা পটলকে 4 খণ্ড করে কেটেছি। এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। পটল দিয়ে আজ আমি অনেক মজার একটা ভর্তা তৈরি করব। এটা খেতে অসম্ভব মজা হয়। আর কচুর মুখের তরকারি রান্না করব, সেটার জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ, গোটা রসুন আর গোটা জিরা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এপাশে আমি মাছটাকে মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মাছটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ফলি মাছ, এটার মধ্যে অনেক কাঁটা থাকে, যার কারণে বাচ্চারা খেতে পারে না, আর আমি তো মাছ খাই না। তো মাছ মূলত মাইমুনার বাবার জন্যই রান্না করছি। মাছ ভেজে তরকারিতে দিলে ও সেটা একদমই পছন্দ করে না। এভাবে মশলার সঙ্গে মাছটাকে সুন্দর করে কষায়ে তারপরে রান্না করলে সেটা বেশি পছন্দ করে। মাছগুলা তুলে আমি সরিষার তেল দিয়েছিলাম, এরপরে কসুর মুখে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপরে যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম, আর এখন বাকি মশলাগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে কসুর মুখিগুলাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এপাশে আমার পটলগুলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। পটলগুলা ঠান্ডা হবার পরে আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েছিলাম, এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচি হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে ব্লেন্ড করে রাখা পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা দিতে হয় না। এ পর্যায়ে অনবরত নেড়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশে আমার কসুরমুখীর তরকারিটা হয়ে গিয়েছে। কসুরমুখীর তরকারি আমার অনেক পছন্দ, আর আমার 3 প্রিন্সেসও অনেক পছন্দ করে, বিশেষ করে সাউদা আর ফাতেমা। পটলের ভর্তাটা আমি কিছু সময় ভেজে নিয়েছি, যখন পানি শুকিয়ে এরকম আঠালো হয়ে গিয়েছে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এটাতে যদি মরিচ আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে অসম্ভব মজা হয়। বেশি তেল দিলে মাইমুনার বাবা যেহেতু খায় না, তাই আমি অল্প তেল দিয়েছিলাম। তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই একটা ভর্তা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়।
চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করতে। আজ আমি একটু চাল ভাজা করব। ছোটবেলায় মা কিন্তু আমাদেরকে এভাবে চাল ভেজে দিতেন। খেতে খুবই ভালো লাগতো। এই ধরনের খাবার এখন কিন্তু প্রায় হারিয়ে গিয়েছে। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি আর আমরা তো লাল চালের ভাত খাই, তো সেটাই নিয়েছি। আপনারা যে চালের ভাত খান সেটা নিলেই হবে। এরপর পানি দিয়ে চালগুলাকে কয়েকবার পানি চেঞ্জ করে সুন্দর করে ধুয়ে নিব। বৃষ্টি হলেই কিন্তু চাল ভাজা খেতে বেশি ভালো লাগে। তো আজ যেহেতু সারাদিন বৃষ্টি ছিল তাই ভাবলাম একটু চাল ভাজি। চালগুলাকে সুন্দর করে ধোয়ার পর এটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন চালগুলাকে লবণের সঙ্গে সুন্দর করে মেখে নেব। চালগুলাকে ভাজার জন্য এখানে আমি একটা মাটির কড়াই নিয়েছি আর শুকনো কড়াইয়ে আমি চালগুলা দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলাকে ভেজে নিব। ভাজার জন্য এখানে কিন্তু কোনো তেল দিতে হবে না, শুকনো কড়াইয়ে এটাকে ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমার কাছে মাটির কড়াই ছিল তাই আমি এটাতেই ভেজে নিচ্ছি, কারণ মাটির পাত্রে এগুলা ভাজলে বেশি ভালো হয়। তবে মাটির পাত্র না থাকলে কোনো সমস্যা নাই, যে কোনো কড়াইয়ে এটাকে ভেজে নেওয়া যায়। আমার কিন্তু চালগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ আর সামান্য একটু লবণ। আমি যেহেতু চাল ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে কিন্তু একটু বুঝে দিতে হবে। লবণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে যাতে করে শুধু পেঁয়াজে হয়। এরপর আমি একটু মেখে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু চানাচুর। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলা। এখানে আমি পুরোটা দিব না, অর্ধেকটা পরিমাণে দিব, কারণ এক সময় কিন্তু আবার খুব বেশি খাওয়া যায় না। চাল ভাজাটা গরম ছিল যার কারণে মাখতে একটু অসুবিধা হচ্ছিল, তো মেখে নিয়েছি। এরপরে উপর থেকে দিয়েছি একদম খাঁটি সরিষার তেল, একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তারপরে আরো কিছুক্ষণ মেখে নিয়েছিলাম। চাল ভাজার সঙ্গে চা না হলে কিন্তু একদমই জমে না, যার কারণে ১ কাপ চাও বানিয়ে নিয়েছি। এভাবে চাল ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটাকে এভাবেও খাওয়া যায়, আবার চাইলে এটার মধ্যে নারকেল কোড়া, খেজুরের গুড় আর তিল ভেজে একসঙ্গে মেখে সেটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। বাসায় নারকেল শেষ হয়ে গিয়েছে যার কারণে ওইভাবে মেখে খাওয়া সম্ভব হয়নি। নারকেল থাকলে আমি অবশ্যই ওইভাবে মেখে খেতাম। চাল ভাজা মাখার পরে আমি অর্ধেকটা পরিমাণে আমার ৩ প্রিন্সেসকে দিয়ে দিয়েছি। ওরা টিভি দেখছে আর খাচ্ছে। লাল চা ওরা একদমই পছন্দ করে না, তাই ওদেরকে আর দেওয়া হয় নাই। ওরা দুধ চা অনেক পছন্দ করে, তবে দুধ চা যেহেতু ক্ষতিকর তাই সেটার অভ্যাস করাতে চায় না। ওদেরকে চাল ভাজার সঙ্গে আমি একটু ট্যাং গুলে দিয়েছি। ওরা ওদের মতো খাচ্ছে আর আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা বেলকনিতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।